এর আগে আমি একটা পর্বে বাংলাদেশে পেস বোলারদের যে উত্থানটা হয়েছে এটার পেছনের গল্প বলছিলাম। তো সেখানে অনেকে আমাকে দুই ধরনের কোশ্চেন আসছে। এক হচ্ছে যে যারা ন্যাশনাল লেভেলের কোচ তাদের কৃতিত্বের কথা বলিনি কেন, আর হচ্ছে এটা রুট প্ল্যানটা কি ছিল। তো মানে একই পর্বে তো সবগুলো আসপেক্ট আলোচনা করা কঠিন হয়। ওই দিন আসলে আমি আমাদের পেস বোলিং এর যে বিপ্লবটা হয়েছে এই বিপ্লবের ইতিহাসটা বর্ণনা করছি। ওই দিন কিন্তু কৃতিত্বকার মানে কোচ হিসাবে বা গড়ে তোলার কৃতিত্বকার এই আলোচনাগুলো করা হয় নাই। তো আমি দেখলাম যে এই জায়গাটা অনেকে মিসআন্ডারস্ট্যান্ড করতেছেন, ফলে এই ব্যাপারটা একটু আলোচনা করা দরকার। সেক্ষেত্রে আমাদের একটু পেছনে চলে যেতে হবে। আমাদের এখানে পেস বোলার তৈরি করার কাজ মূলত দুটো লোক খুব মনোযোগের সঙ্গে একেবারে শুরু থেকে করার চেষ্টা করছেন। একজন হচ্ছে সারোয়ার ইমরান, এবং একজন বলতে শতকরা 80 ভাগ তিনিই চেষ্টা করছেন। সারোয়ার ইমরানকে আপনারা যদি না চেনেন তাহলে সংক্ষেপে পরিচয় করা দেয়। সারোয়ার ইমরান বাংলাদেশের সাবেক ফাস্ট বোলার এবং বাংলাদেশের প্রথম টেস্টের জাতীয় দলের কোচ ছিলেন উনি। যদিও তখন অনেকে এটা গোলায় ফেলেন, অনেকে ভাবেন যে এডি বার্লো কোচ ছিলেন, কিন্তু এডি বার্লো তখন হচ্ছে অচল হুইল চেয়ারে। এডি বার্লো তখন উপদেষ্টা ছিলেন, এডি বার্লো কোচ ছিলেন না, কোচ ছিলেন সারোয়ার ইমরান। এরপরও জাতীয় দলে কয়েক দফা কোচিং করাইছেন বিভিন্ন সময় স্টপ গ্যাপ কোচ হিসাবে। মানে দেখা গেছে জাতীয় দলে কোচ একজন চলে গেছে, আরেকজন এসে দায়িত্ব নেওয়ার আগে একটা সিরিজ দুটো সিরিজ ইমরান ভাই করছেন। আর জাতীয় দলের ন্যাশনাল পেস বোলিং কোচ হিসাবে দীর্ঘ সময় কাজ করছেন। এখনো বিসিবির অন্যতম সিনিয়র কোচ, দেশের প্রাজ্ঞ কোচ। কিন্তু এই লোকটার একটা বড় ভূমিকা হচ্ছে বাংলাদেশের পেস বোলারদের তুলে আনার চেষ্টা করা। সেইটার অংশ হিসাবে বাংলাদেশে যতবার পেস বোলিং হান্ট হয়েছে, এই গ্রামীণ ফোনের সৌজন্যেই বেশি হয়েছে, সেই পেস বোলিং হান্ট গুলো পরিচালনা করছেন উনি। এবং সেখান থেকে যাদের যখন পারছেন সুযোগ দিচ্ছেন, এবং ইমরান ভাই নিজ দায়িত্বে একটা কাজ মানে একেবারে ব্যক্তিগত জায়গা থেকে একটা কাজ করছেন সবসময়। সেটা হচ্ছে যে বিভিন্নভাবে স্কাউটিং করে পেসার হান্টের মাধ্যমে আসা বা কারোর মাধ্যমে খোঁজ পাওয়া। কোনো পেসার ঢাকায় এসে ফাইট করতেছে এটা শুনলে তার একটা কমন গন্তব্য ছিল, সবাই বলতো যে সারোয়ার ইমরানের সঙ্গে দেখা কর। সারোয়ার ইমরানের সঙ্গে দেখা করলে সারোয়ার ইমরান কি করতেন, এক হচ্ছে চেষ্টা করতেন কোনো একটা ক্লাবে খেলানোর ব্যবস্থা করে দেওয়া। এদের ভিতরে সবচেয়ে পোটেনশিয়াল ইমরান ভাই যাদের মনে করতেন তাদেরকে আরেকটা ব্রেক দিতেন। ইমরান ভাই যেহেতু ন্যাশনাল টিমের সঙ্গে থাকতেন এসব সময়, ইমরান ভাই এদের ঝাঁক ধরে নিয়ে যাইতেন হচ্ছে মিরপুরে নিয়ে এদের দিয়ে নেট বোলিং করাইতেন। নেটে দীর্ঘক্ষণ বোলিং করতে পারা যায়, ন্যাশনাল ব্যাটসম্যানদের ইন্টারন্যাশনাল ব্যাটসম্যানদের বল করা যায়, ফলে এদের স্কিল ডেভেলপমেন্টটা অনেক হয়। এরকম উদাহরণ বেশ কিছু আছে, তার ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ সম্ভবত রুবেল হোসেন যখন পেসার হান্ট থেকে সিলেক্টেড হয়ে আসলো, তখন তাদের ক্যাম্প চলা অবস্থায় আরো এক গাদা পেসারের সঙ্গে ইমরান ভাই তারা ন্যাশনাল টিমের ক্যাম্পে নিয়ে গেছিলেন। সেখানে তারা পছন্দ হতে তারে কিন্তু পরবর্তীতে আন্ডার-19 দলে নেওয়া হয়। এরকম অনেকরে ব্রেক দিচ্ছেন ইমরান ভাই, এবং ইমরান ভাই চেষ্টা করছেন বিভিন্ন পর্যায় থেকে পেসার তুলে আনার। সেইটা একটা লম্বা সময় ধরে ইমরান ভাই চেষ্টা করছেন, কিন্তু ইমরান ভাই চেষ্টাটায় সবসময় পালিয়ে ঢেলে দিত ক্রিকেট বোর্ড। কারণ এই চেষ্টার পিছনে যেটা মূল দরকার ছিল সেটা হচ্ছে দেশের কোথাও কোথাও স্পোর্টিং উইকেট এবং পেস সহায়ক উইকেট করা। সেটা কখনো বিসিবি করে নাই। ফলে ইমরান ভাই শত চেষ্টা করেও একটা পেস বোলিং লাইন আপ দাঁড় করাতে পারেন নাই। মানে এখন অনেক পেসারদের নিয়ে উনি কাজ করতেছেন, কিন্তু ইমরান ভাই যে প্রাণপণ চেষ্টাটা যে সময় করছেন সেই সময় ইমরান ভাইকে কেউ সাপোর্ট করে নাই। কতগুলো জায়গায় সাপোর্ট করে নাই। এক হচ্ছে কোনো ঘরোয়া ক্রিকেট দল রাজি হতো না পেসারদের উপরে রিলাই করতে, নতুন বল পেসারদের হাতে দিতে। বেশিরভাগ ঢাকা লিগের ম্যাচে ওপেন করা হতো স্পিন দিয়ে। ফলে ইমরান ভাই কার উপরে বাজি ধরবেন, আসলে একটা প্রেসারে ধরে আনতেছেন সেটারে কেউ খেলাচ্ছে না, তাহলে ওরে ডেভেলপ করবেন কি করে? সারা জীবন কি নেটে বোলিং করে কারোর ডেভেলপমেন্ট হয় না। তারপর উইকেট পায় না পেসাররা ভালো, মরা উইকেট, বিকেএসপির মরা উইকেট, মিরপুরে মরা উইকেট, জান দিয়ে বল করলেও 110 কিলোমিটারের উপরে ওঠে না। সেই আমলের উইকেটের কথা যদি বলেন, এত জঘন্য উইকেট ছিল, আজকে নাহিদ রানা যদি ওই উইকেটে বল করতো তাও দেখা যেত 120 কিলোমিটার উঠতেছে। বিশ্বাস করেন সেরকম উইকেট আমরাই দেখছি। শাহাদাত হোসেন রাজীবের বল 110-এর উপরে উঠতেছে না। তার মানে কিরকম জঘন্য উইকেট বোঝেন। এখানে বল করলে পেসারদের শরীর নষ্ট হয়ে যায়, ফিটনেস নষ্ট হয়ে যায়, ইনজুরিতে পড়ে, সবচেয়ে বড় কথা মোটিভেশন শেষ হয়ে যায়। যখন একটা পেসার দেখে যে সে তার জীবনের সর্বশক্তি দিয়ে ডেলিভারি দিচ্ছে এবং সেটার স্পিড উঠছে 120 কিলোমিটার, তখন আর তারপরে ডেলিভারি দিতে ইচ্ছা করে না।
এবং আরামসে যখন ব্যাটসম্যান সেটারে ছক্কা মেরে দেয় তখন আর পরে ডেলিভারি দেওয়ার ইচ্ছা থাকে না। তো এই ছিল দীর্ঘকালের চিত্র, যে একদিকে ইমরান ভাই ও আরেকটা লোকের কথা যে বললাম যে 20% ওই জায়গাটায় অবদান হচ্ছে দীপু রায় চৌধুরী। দীপু রায় চৌধুরী সাবেক জাতীয় দলের ফাস্ট বোলার এবং বাংলাদেশের মানে বাচ্চাদের কোচিং এ দীপু রায় চৌধুরী একটা অবিস্মরণীয় নাম। দীপু রায় চৌধুরী সিসিএস ক্লাব মূলত বাচ্চাদের নিয়ে করেন এবং আবাহনী মাঠে প্র্যাকটিস করানোদেরকে। দীপুদা এখন অবশ্য বিসিবির কোচ হিসেবে জয়েন করছেন গত বেশ কিছুদিন, কিন্তু তৃণমূল কোচিং এ দীপুদার একটা অসামান্য অবদান আছে এবং সেখানে দীপুদা যেহেতু নিজে পেসার ছিলেন, দীপুদাও পেসার তৈরি করার অনেক চেষ্টা করছেন, কিন্তু এই একই ক্রাইসিসে দীপুদা বা ইমরান ভাই কেউ খুব সফল হন নাই। তাহলে কথা হচ্ছে এইবার আমরা জায়গাটায় আসি যে এখন আমরা যে এই যে শত শত পেসার দেখতেছি, ধরেন আপনারা যদি একটু বলি যে এই মুহূর্তে আমাদের কতজন পেসার, টপ ক্লাস পেসার অ্যাভেলেবেল আছে। আমাদের টেস্ট দলে এই মুহূর্তে 4জন 140+ বল করা পেসার আছে, তার ভিতরে একজন 150+ করতেছে নাহিদ রানা। আমাদের ওয়ানডে দলে এই মুহূর্তে বেশ কয়েকজন পেসার আছে যারা 130+ বল করতেছে, তার মধ্যে মুস্তাফিজের মতো দারুণ কৌশলী বোলারও আছে। তাকে যদিও আমি মেইন স্ট্রিম ফাস্ট বোলিং থেকে দূরে রাখি, যে ও মেইন স্ট্রিম ফাস্ট বোলার না। এছাড়া আপনার টেস্টের রিজার্ভে খালেদ আছে, এবাদত আছে। তারপরে এগুলো ন্যাশনাল লেভেলে গেল, ন্যাশনাল লেভেলেও রিজার্ভে রাজা সহ আরো 7-8জন বোলার আছে। বাংলা টাইগার্সের সঙ্গে 7-8জন পেস বোলার আছে, এইচপির সঙ্গে 7-8জন পেস বোলার আছে। এইচপির আবার দুটো ভাগ, একটা লঙ্গার ভার্সন, একটা শর্টার ফরম্যাট, দুইখানেই 7-8জন করে বোলার আছে। ইভেন আন্ডার-19 এই যে আপনারা থামসের যে বাচ্চাদের ছবি দেখতে পাচ্ছেন, এই 8টা বাচ্চা হচ্ছে আন্ডার-19 এদের একজন অনিক বর্মা তো অলরেডি ইয়ে হয়ে গেছে, তারকা হয়ে গেছে শুধুমাত্র আদিবাসী হওয়ার কল্যাণে। এই 8জন পেসার, এবং এই 8জনের মজাটা হচ্ছে এদের সর্বনিম্ন জনের উচ্চতা হচ্ছে 5 ফুট 11 ইঞ্চি, বাকিগুলো সব 6 ফিটের উপরে, 6 ফিট 2, 3, 4 এরকম হচ্ছে হাইট। এগুলোর পাশে দাঁড়ালে আমার লিলিপুটের মতো দেখায়, আমি দাঁড়াইছিলাম এর মাঝে গিয়ে। তো তার মানে আমি যেটা দেখতে পাচ্ছি যে অ্যাটলিস্ট 50টা ফাস্ট বোলার, ইয়াং ফাস্ট বোলার যাদের বয়স 25-এর কম, 17 থেকে 25-এর ভিতরে অ্যাটলিস্ট 50টা ফাস্ট বোলার এই মুহূর্তে আমাদের ডোমেস্টিকে এজ লেভেল অমুক তমুক সব মিলে ডমিনেট করতেছে। এখন কথা হচ্ছে যে এই স্রোতটা কিভাবে তৈরি হলো। এই যে নাহিদ রানা, হাসান এবং তাসকিনকে আপনি দেখতেছেন, শরীফুলকে আপনি দেখতেছেন টপ লেভেলে এই বোলিং করতেছে, এর পেছনে বিরাট একটা স্রোত অপেক্ষা করতেছে। এই স্রোতটা কিভাবে তৈরি হলো, এই জায়গাটায় আরেকজন লোককে কৃতিত্ব দিতে হবে। সেই লোকটার ব্যাপারে আপনারা সবাই খুব থাকেন, মানে তারে নিয়ে ট্রল করা, তারে একটু করা আছে, তার অনেক দোষ ত্রুটি আছে আমি মানি, কিন্তু একটা জিনিস বাংলাদেশের গেম ডেভেলপমেন্টে গত 7-8 বছরে যে ভয়ানক একটা পরিবর্তন আসছে, এই যে আন্ডার-19 দল বিশ্বকাপ জিতছে, আমাদের স্ট্রাকচার দাঁড়াইছে, আমাদের বগুড়া রাজশাহীতে দারুণ ক্যাম্পের পরিবেশ তৈরি করা হয়েছে, চিটাগাঙে, খুলনায়, এগুলোর পেছনে একটা লোকের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। সে লোকটা হচ্ছে খালেদ মাহমুদ সুজন, আমাদের গেম ডেভেলপমেন্টের প্রধান। এই লোকটা গত 7-8 বছরে যেমন এজ লেভেলের জন্য একটা স্ট্রাকচার দাঁড় করাইছে, সেখানে তার একটা বড় ভূমিকা আছে। তার চেয়ে বড় কৃতিত্ব দেই আমি এই যে ফাস্ট বোলিং এর একটা রিসোর্স তৈরি করা। এই ফাস্ট বোলিং এর রিসোর্স তৈরি করতে গিয়ে সে যেটা করছে, সুজন ভাই যখন প্রথম গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান হলো, এগুলো কিন্তু সুজন ভাই আমার গল্প করছে তা না, এগুলো আমি মূলত জানি গেম ডেভেলপমেন্টকে নিবিড়ভাবে লম্বা সময় ধরে ফলো করার জন্য। তো গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান সুজন ভাই হওয়ার পরে সুজন ভাই একটা অভিনব ডিসিশন নিল যে আমাদের যে বয়স ভিত্তিক জাতীয় প্রতিযোগিতা হয় সবগুলো দলে জানায় দেওয়া হলো। বয়স ভিত্তিক একটা জাতীয় লিগের মতো কম্পিটিশন হয়, আপনারা জানেন কিনা, সবগুলো দলে জানায় দেওয়া হলো যে 11-এ অবশ্যই 3জন পেসার থাকতে হবে, 3জন ফাস্ট বোলার থাকতে হবে। এই বাধ্যবাধকতা চাপায় দেওয়া হলো। দেখেন আপনি ক্লাব বা বিপিএল এর দল এদেরকে চাপ দিতে পারবেন না যে এই 3জন পেসার খেলাইতে হবে। চাপ দিতে পারবেন কাকে? এজ লেভেল টিমকে, কারণ এজ লেভেল টিম তো আপনার নিয়ন্ত্রণে। এজ লেভেলের ক্রিকেট কেমনে হবে, কি হবে, সবকিছু বিসিবির হাতে। ফলে বিসিবি ঠিক করে দিল, মানে গেম ডেভেলপমেন্ট কমিটি ঠিক করে দিল যে প্রত্যেক দলে 3জন করে পেসার থাকতে হবে। এটা হচ্ছে প্রথম কথা, মানে একাদশেই 3জন পেসার থাকতে হবে, আর স্কোয়াডে তো 5জন থাকতে হবে। এবং আরো একটা মজার শর্ত জুড়ে দিল, প্রথম 15 ওভারের মধ্যে কোনো স্পিনারের হাতে বল দেওয়া যাবে না, ওই পেসারদের দিয়েই প্রথম 15 ওভার বোলিং শেষ করতে হবে। মানে এই যে ট্র্যাডিশনাল ব্যাপারটা ছিল আমাদের
লোকাল ক্রিকেট এবং এজ লেভেলে যে স্পিনার দিয়ে নতুন বলে বল করানো, ফলে পেসাররা মরে যাচ্ছিল, এই জায়গাটা থেকে আমাদের এজ লেভেল ক্রিকেটকে বের করে আনা হলো। এখন কথা হচ্ছে যে শুধুমাত্র এইগুলো চাপায় দিলে তো ব্যাপারটা সলভ হলো না। এখন আপনার পেসার যদি প্রতিনিয়ত মার খায়, মরা উইকেটে বোলিং করে, তাহলে তো অ্যাকচুয়ালি এসব বলে কোনো লাভ হবে না। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে ঢাকার বাইরে কতগুলো ভালো ভেন্যু সিলেক্ট করা, যে জায়গায় স্ট্যান্ডার্ড উইকেট হবে। এখনো পর্যন্ত আমরা উইকেটে আমাদের গ্রাউন্ডস কমিটি এজ লেভেল মানে গেম ডেভেলপমেন্ট যেভাবে ভাবে, সেভাবে আমাদের গ্রাউন্ডস কমিটি সাপোর্ট দিতে পারে নাই। দুঃখজনক হলেও সত্যি, মাহবুবের কমিটি এখনো পর্যন্ত ভালো উইকেটে খুব বেশি কোঅপারেট করতে পারে নাই, যত রকম পরিকল্পনা গেম ডেভেলপমেন্ট থেকে দেওয়া হয়েছে। সর্বশেষ ববি ভাই যখন গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান হয়েছেন, ববি ভাই আরো ইন্টারেস্টিং প্ল্যান নিয়েছিলেন যে পেসারদের জন্য হিল ট্র্যাক্সের জেলাগুলোতে বিশেষ ক্যাম্প আয়োজন করা এবং এনসিএল এর ম্যাচ হিল ট্র্যাক্সেও করা। তো যাই হোক, সেসব প্ল্যান তো আমি জানি না ফারুক ভাই এই বোল্ড কন্টিনিউ করবে কিনা। কন্টিনিউ করলে খুব ভালো হবে, কারণ এই জিনিসগুলো তো ভালো কাজ হচ্ছে, ভালো কাজকে ভালো বলতে হবে। তো সেই জায়গাটায় আপনার সুজন ভাই একটা কাজ করলো যে বগুড়া এবং রাজশাহী এই দুইটা জায়গায় একদম নিজে সঙ্গে লেগে থেকে গ্রাউন্ডস কমিটিকে দিয়ে এই দুই জায়গায় বাউন্সি এবং পেস সহায়ক উইকেট করা হলো। এই কাজটা মূলত করা হয়েছিল 2020 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে। কারণ 2020 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ওই যে বাউন্সি কন্ডিশনে খেলতে হতো আকবরদের টিমটাকে, ফলে তখন এই নাভিদ নওয়াজ এবং সুজন ভাই এই দুইজন মিলে একটা ছক কাটলো যে বগুড়া এবং রাজশাহীতে এদের নিবিড় ক্যাম্পিং চলবে টানা 4-5 মাস ধরে। ওরা 40টা ওয়ানডে ম্যাচ খেলছিল ওই টিমটা। এই ওয়ানডে ম্যাচগুলো দেশের বাইরে বা দেশে খেলার ফাঁকে যখনই থাকতো, ওরা কখনো ছুটি পেত না। 2 মাসে 3 মাসে একবার 2 দিনের জন্য ছুটি পাইতো বাড়ি যাওয়ার জন্য, এছাড়া বাকি সময় তারা বগুড়া বা রাজশাহীতে থাকতো। সারা বছর আবাসিক ক্যাম্প। এই রকম নিবিড় কাজ আর কোনো আন্ডার-19 টিমকে নিয়ে আগে পরে করা হয় নাই। তো সেইটা করতে গিয়ে বগুড়া এবং রাজশাহীতে ওদের জন্য পেশ সহায়ক উইকেট বানানো হলো, যথেষ্ট বাউন্সি উইকেট বানানো হলো, এবং ওখানকার সয়েল ন্যাচারালি বগুড়া রাজশাহী এলাকার সয়েল পেশ সহায়ক উইকেট বানানোর জন্য অসাধারণ জায়গা। ফলে এই সাপোর্টটাও তারা পেল। একই সঙ্গে এখানে গ্রানাইটে বোলিং এর একটা অসাধারণ ব্যাপার করা হলো, যে পেসাররা যারা জোরে বল করতে চায়, একই সঙ্গে ওটা ব্যাটসম্যানদেরও কাজে লাগবে। গ্রানাইটের বোলিং যদি ফেস করে আপনার, তাহলে তীব্র গতির বল ফেস করার একটা অভ্যাস হবে। আবার পেসারদেরও বলের কন্ট্রোল অনেক বাড়বে, যে 150-তে বল করেও আপনি কেমনে বলটাকে নিয়ন্ত্রণে রাখবেন। তো সেই জিনিসটা গ্রানাইটে বোলিং করার ফলে হলো। এই যে দুটো কাজ করা হলো, এই দুটো কাজ আন্ডার-19কে 2020 বিশ্বকাপ জিততে একটা সহায়তা করলো। তার চেয়ে বড় যে কাজটা হলো, বগুড়া এবং রাজশাহীকে এইচপি এবং বাংলা টাইগার্সের ট্রেনিং এর জন্য বিসিবি স্থায়ীভাবে সিলেক্ট করে ফেললো। যে এই পর্ব তো গেল, আন্ডার-19 এইচপি এবং বাংলা টাইগার্স এদের তো সারা বছর ক্যাম্প চলবে। দেখেন গত 3-4 বছর ধরে বিসিবি কিন্তু এই আর একটা ভালো কাজ করছে, যে বাংলা টাইগার্স, এইচপি এবং আন্ডার-19 সারা বছর ক্যাম্প চলে। আগে যেটা হতো, আমাদের কোনো ফিক্সড দল ছিল না, ফলে তাদের কোনো সারা বছরের কর্মকাণ্ড ছিল না, কোনো ফিক্সড এইচপি দল ছিল না। সেই রিচার্ড ম্যাকেন্সির সময় কিছুটা ছিল, তারপরে আর ছিল না মাঝখানে লম্বা সময়। তারপরে এজ লেভেলের কর্মকাণ্ড শুধুমাত্র টুর্নামেন্টের আগে, বিশ্বকাপের আগে 2-3 মাস হতো। কিন্তু বিসিবি গত 3-4 বছর ধরে এই 3টা ব্যাচকে সারা বছর এনগেজ রাখছে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো দল করা হয় নাই, কিন্তু এইচপির 2টো টিম, লঙ্গার ভার্সন টিম আর শর্টার ভার্সন টিম, বাংলা টাইগার্সের 2টো টিম, লঙ্গার ভার্সন টিম, শর্টার ভার্সন টিম, মানে 4টা টিম হলো এখানে, আর আন্ডার-19 এই 5টা টিমকে সারা বছর ক্যাম্পে রাখা হয়েছে। এটা মূলত 4টা ভেন্যুতে করা হয়, রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম এবং ঢাকা মানে মিরপুর। এর সঙ্গে খুলনাকে যোগ করার কথা ছিল, খুলনায় অবকাঠামো এখনো তৈরি করা যায়নি, ফলে খুলনা এখনো বাইরে আছে। আমি আশা করি এই বোর্ড দ্রুত খুলনা, সিলেট এগুলোকেও এই অবকাঠামোর জন্য নেবে। সিলেটে তো রেডি অবকাঠামো আছে, সিলেটেও ক্যাম্প শুরু করা যেতে পারে। আন্ডার-19 অবশ্যই মাঝে একটা ক্যাম্প সিলেটেও করছে। মানে সব মিলে একটা পরিবেশ তৈরি করা হয়েছে, যে ঢাকার বাইরে, যেহেতু ঢাকায় গামিনী অ্যান্ড কোগ ওই মরা উইকেট থেকে বেরোয় আসতে রাজি না, এবং সেটার সঙ্গে তো আপনারা জানেন যে নানা রকম চক্র টক্র জড়িত, সেগুলো নিয়ে আরেকদিন আলোচনা করবো তাহলে, যে কি সব চক্রের কারণে ঢাকায় ভালো উইকেট হচ্ছে না, এটাও না হয় একদিন বলে দিব। কিন্তু তার বাইরে অ্যাপার্ট ফ্রম দ্যাট, মূলত সুজন ভাইয়ের উদ্যোগে
এই বগুড়া এবং রাজশাহীতে পেসারদের জন্য একটা দারুণ তৈরি করা হলো এবং সেখানে পেসাররা গিয়ে খুব মজা পেল। ফলে আমরা দেখলাম যে যেসব পেসারকে এইসব টিমে নেওয়া হচ্ছে তারা অনায়াসে 140-তে বল করে আনন্দ পাচ্ছে। মানে বল করলে 140 হচ্ছে, বল করলে সুইং করতেছে, বল করলে ব্যাটসম্যান বিট হচ্ছে, মানে তারা এনজয় করতেছে তাদের লাইফটাকে। একই সঙ্গে তারা কি দেখতেছে, তারা দেখতেছে আমাদেরই বড় ভাইরা গিয়ে পাকিস্তান কাঁপাচ্ছে, গিয়ে সাউথ আফ্রিকা কাঁপাচ্ছে, গিয়ে আমেরিকার মাটি কাঁপাচ্ছে, এই বাংলাদেশের পেসাররা সারা পৃথিবীতে গিয়ে বিভিন্ন জায়গায় ডমিনেট করতেছে। বাংলাদেশের 3টা পেসার রাওয়ালপিন্ডিতে শোয়েব আখতারের বাড়িতে গিয়ে 3জন টানা 140-র উপরে বল করতেছে, আর একজন নাহিদ রানা 150+ বল করতেছে। ফলে বাচ্চাদের জন্য এটা হচ্ছে মারাত্মক অনুপ্রেরণাদায়ক একটা ব্যাপার। একদিকে তারা পছন্দের উইকেট পাচ্ছে, পছন্দের কন্ডিশন পাচ্ছে, আর সারা বছর ক্যাম্প করার সুযোগ পাচ্ছে, আর একদিকে দেখতেছে বড়রা এরকম করতেছে, একদম ছিন্ন বিচ্ছিন্ন করা দিচ্ছে। এইটা নিয়ে বিসিবি এখন আপনারা জানেন বিসিবির মিডিয়া উইং বেশ ভালো কিছু কাজ করতেছে। আমাদের বন্ধু জাহিদ ভাই ওখানে জয়েন করছে বিসিবির বিভিন্ন কাজ কর্মকাণ্ড নিয়ে সে কন্টেন্ট বানায়। তো গতকালকে মনে হয় একটা কন্টেন্ট করছে ওই যে আপনার আন্ডার-19-এর 8 পেসারকে নিয়ে। এই 8 পেসার দেখলাম সেই কন্টেন্টে সবাই বলতেছে ওদের কমন একটা কথা, নাহিদ ভাই হাসান ভাই যদি পারে আমরাও পারবো। মানে দেখেন ওদের উইকেট দেওয়া হয়েছে, কন্ডিশন দেওয়া হয়েছে, প্রচুর প্র্যাকটিসের সুযোগ দেওয়া হয়েছে। মূলত নাজমুল, আমাদের পেসার নাজমুলের কথা মনে আছে, নাজমুল ওদের দেখাশোনা করতেছে, তার সঙ্গে ওদের সামনে এই নাহিদ রানা হাসান এরা হচ্ছে প্রেরণা হয়ে দাঁড়াইছে। মানে আমরা ফাস্ট বোলিংটারে একটা ট্র্যাকে আনতে পারছি। এখন কি দরকার তাহলে? এখন শুধু দরকার ঘরোয়া ক্রিকেটের উইকেটটা বদলায় ফেলা। জাতীয় লিগ, ঢাকা প্রিমিয়ার লিগ এবং বিপিএল এইগুলোর উইকেটটা বদলায় ফেলতে হবে। ফারুক ভাই নিশ্চয়ই এই কাজটা করবেন, এই বোর্ড নিশ্চয়ই এই কাজটা করবে, কারণ ফাহিম ভাই এটা খুব ভালো করে জানেন, সারোয়ার ইমরান খুব ভালো করে জানেন। সারোয়ার ইমরানের পরিশ্রমটা বাংলাদেশের সবচেয়ে বেশি জানে ফাহিম ভাই, কারণ ফাহিম ভাই ওনারা বন্ধু স্থানীয়, ওনারা দুইজন মিলেই আসলে একটা লম্বা সময় বাংলাদেশের ক্রিকেটকে একারা টেনে নিয়ে গেছেন। সেসব গল্প আরেকদিন হবে। ফলে ফাহিম ভাই আমি আশা করি বোর্ডকে এটা সাজেস্ট করবেন যে ঘরোয়া ক্রিকেটের উইকেটগুলোকে বদলাতে হবে, স্পোর্টিং করতে হবে, কোথাও কোথাও পেস সহায়ক করতে হবে, কোথাও কোথাও ফ্ল্যাট উইকেট হবে, কিন্তু নোংরা উইকেট আর চলবে না, মিরপুরে গামিনী মার্কা উইকেট আর চলবে না। এটা করলেই এই বোলারগুলো তখন সারা বছর আনন্দের সঙ্গে বল করতে পারবে। আর একবার যদি আপনি জিনিসটাতে আনন্দ নিয়ে আসতে পারেন তাহলে এরকম নাহিদ রানার জন্য পাইপলাইন লেগে যাবে, তখন বরং আপনি ডিসিশন নিতে পারবেন না কাকে ফেলে কাকে খেলাবেন। সেই মধুর সময়ের অপেক্ষায় থাকলাম। আশা করি আমাদের পেস বিপ্লবটা একটা সত্যিকারের সাস্টেইনেবল বিপ্লবে পরিণত হবে, যেটা আমাদেরকে নতুন একটা দিনের দিকে আগায় নিয়ে যাবে। সেই দিনের জন্য অপেক্ষা রইল। সবাইকে শুভেচ্ছা।